বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন টেকনোলজি কর্তৃক আয়োজিত বিএড প্রশিক্ষণ কোর্সের সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমরা বিএড প্রশিক্ষণ প্রোগ্রামের আবশ্যিক একটি বিষয় মাধ্যমিক শিক্ষা। এই মাধ্যমিক শিক্ষার রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি মাধ্যমিক শিক্ষার দুইটি রচনামূলক প্রশ্নের উপরে আলোচনা করেছিলাম। আজও আমরা মাধ্যমিক শিক্ষার দুইটি প্রশ্নের উপরে আলোচনা করব। প্রশ্ন দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আপনাদের প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় সেমিস্টারে আন্তঃপরীক্ষাগুলোতে যেমনই গুরুত্বপূর্ণ, তেমনি বোর্ড পরীক্ষায়ও এই প্রশ্নগুলো গুরুত্বের দাবিদার। তো আমরা মাধ্যমিক শিক্ষার আজকে প্রথম যে প্রশ্নমূলক প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে বয়ঃসন্ধিকাল কি। বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলো লিখুন। বয়ঃসন্ধিকাল মানুষের জীবনে বেশ কিছু স্তর পেরিয়ে একজন মানুষ পূর্ণতা এবং শেষ নিঃশ্বাসের দিকে ধাবিত হয়। একজন মানুষ ছোট্ট শিশু হিসেবে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণের পর থেকে বেশ কিছু স্তর পেরিয়ে সমাজ এবং সভ্যতার সংস্পর্শে জীবনের শেষ দিন পর্যন্ত সে অতিবাহিত করে। এই চলমান জীবনে সেই সমাজ এবং সংস্কৃতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখে জীবনের দক্ষতা অর্জনের চেষ্টা করে এবং সমাজের সাথে তাল মিলিয়ে নিজেকে একজন স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে। তো মানুষের জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত বয়স সীমার আলোকে মানুষের জীবন চক্রকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, যার মধ্যে বয়ঃসন্ধিকাল একটি। মানুষের জীবন চক্রের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর সময় হয়ে এই বয়ঃসন্ধিকাল। 5 থেকে 10 বছর পর্যন্ত সময়কে বলা হয় বাল্যকাল। এ সময় ছেলেদের বলা হয় বালক এবং এ সময়কার মেয়েদেরকে বলা হয় বালিকা। বাল্যকালের পরেই আসে কৈশোর বা বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল হলো শৈশব এবং সাবালকত্বের মধ্যবর্তী একটি সময়। শৈশব ও সাবালকত্বের মধ্যবর্তী একটি সময়কে আমরা বয়ঃসন্ধিকাল বলি। সাধারণত 10 থেকে 19 বছর পর্যন্ত এই বয়সকে আমরা বয়ঃসন্ধিকাল হিসেবে স্বীকৃতি দেই। যখন একটু শিশুর শরীর ও মনে দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে এবং সে প্রজননে সক্ষম প্রাপ্তবয়স্ক অবস্থায় রূপান্তরিত হয়, তখন তাকে বয়ঃসন্ধিকালে উপনীত হয়েছে বলা যায়। এই বয়ঃসন্ধিকালের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো দ্রুত শারীরিক বৃদ্ধি, হরমোনের প্রভাবে মানসিক ও আবেগিক পরিবর্তন, নতুন শখ ও আগ্রহের সৃষ্টি, নিজস্ব পরিচয় অনুসন্ধান এবং সমবয়সীদের উপরে একে অপরের উপরে প্রভাব বিস্তার বা বৃদ্ধি। তো আমরা বয়ঃসন্ধিকাল বলতে সাধারণত যে তথ্যটি এখানে উপস্থাপন করতে চাচ্ছি সেটি হলো একজন মানুষের 10 বছর থেকে শুরু করে 19 বছর পর্যন্ত এই সময়কালকে আমরা বয়ঃসন্ধিকাল বলছি। এটা বাল্যকালের পরেই আসে এবং বাল্যকালের পরে পূর্বে যে অংশটি মানুষের জীবনে থাকে সেটা হলো শৈশব। 1 থেকে 5 বছর পর্যন্ত শৈশব, 5 থেকে 10 বছর বা 9 বছর পর্যন্ত এটা হলো বাল্যকাল,
এবং 10 থেকে 19 বছর পর্যন্ত এটা হলো কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল, এবং 30 থেকে পরবর্তী যে বয়স পর্যন্ত এখানে যৌবন এবং বৃদ্ধকাল সম্পৃক্ত করা হয়েছে। তো মানুষের জীবন পরিক্রমা আলোচনা করতে গেলে আমরা বয়ঃসন্ধিকালকে অত্যন্ত গুরুত্বের দাবিদার হিসেবে মনে করি। কারণ বয়ঃসন্ধিকালে একজন শিশু তার সর্বতোমুখী চাহিদা বিকাশ ঘটে, যেমনি তার শারীরিক পরিবর্তন ঘটে তেমনি মানসিক পরিবর্তন ঘটে। সমাজের একজন সক্রিয় সদস্য হিসেবে নিজেকে উপস্থাপন করার সামগ্রিক যোগ্যতা সে অর্জন করার চেষ্টা করে। এবং বয়ঃসন্ধিকালে যে পরিবর্তনগুলো সাধিত হয় তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে তার শারীরিক পরিবর্তন। 2 নাম্বার যে পরিবর্তন সাধিত হয় সেটা হলো তার মানসিক পরিবর্তন, এবং 3 নাম্বারে হচ্ছে তার শখ ও আগ্রহের সৃষ্টি হয় তার মধ্যে। আর 4র্থ নাম্বার হচ্ছে সে তার নিজস্ব পরিচয়কে খোঁজার চেষ্টা করে। এবং 5ম নাম্বার যে অনন্যধর্মী বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো সমবয়সীদের প্রভাব তার উপরে বৃদ্ধি পায়, বা সমবয়সীদের প্রভাব একে অপরের উপরে অর্পিত হয়। অর্থাৎ বন্ধুদের সাথে বেশি মিশতে পছন্দ করে এই বয়স। তো আমরা বয়ঃসন্ধিকাল সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এখান থেকে আমরা জানতে পেরেছি। এখন বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার আমরা পেয়েছি শারীরিক বৈশিষ্ট্য বা শারীরিক বৃদ্ধি। এই শারীরিক বৃদ্ধির মধ্যে নাম্বার 1 হচ্ছে দ্রুত বৃদ্ধি, উচ্চতা ও ওজন দ্রুত বাড়ে, শরীরের গঠন এবং কাঠামো পরিবর্তন হয়। আমরা এখানে দেখছি যে শারীরিক বৃদ্ধিটা আসলে কিভাবে ঘটে। শারীরিক বৃদ্ধিটা দেখেন, এই যে শারীরিক বৃদ্ধি, শারীরিক বৃদ্ধির মধ্যে আমাদের নাম্বার 1 আছে, এখানে হচ্ছে দ্রুত বৃদ্ধি। নাম্বার 2 আছে যৌন বৈশিষ্ট্য প্রকাশ। নাম্বার 3 আছে ত্বকের পরিবর্তন। তো শারীরিক বৃদ্ধিকে আমরা 3টা স্তরে ভাগ করেছি। 1 নাম্বার হচ্ছে দ্রুত বৃদ্ধি, অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পায় যেমনি, অর্থাৎ এই স্তরে এসে একজন শিশু যখন বয়ঃসন্ধিকালের মধ্যে ধাবিত হয়, অর্থাৎ বয়ঃসন্ধিকালে যখন সে পৌঁছে যায় তখন সে দ্রুত বেড়ে ওঠে। নাম্বার 2 হচ্ছে তার ওজন বৃদ্ধি পায়, দ্রুত তার ওজন বেড়ে যায়। নাম্বার 3 হচ্ছে শরীরের গঠন এবং কাঠামো পরিবর্তন দেখা যায়, অর্থাৎ শরীরের গঠন দিনে দিনে পরিবর্তন এবং পরিবর্তন হয়। এই বৃদ্ধির ক্ষেত্রে এই সূত্র, এই তথ্যগুলোই প্রযোজ্য। যৌন বৈশিষ্ট্য প্রকাশ, মেয়েদের স্তন বিকাশ ঘটে, তারপরে মেয়েদের পিরিয়ড শুরু হয়, ছেলেদের কণ্ঠস্বর ভিন্ন হয়, পেশি গঠন এবং শরীরের বিভিন্ন অংশে লোম গজানো ইত্যাদি যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায়। নাম্বার 3 হচ্ছে ত্বকের পরিবর্তন, ব্রণ বা ফুসকুড়ি দেখা দিতে পারে। অর্থাৎ এই স্তরে যখন একজন ছেলে বা মেয়ে উপস্থিত হয় তখন তার ত্বকের পরিবর্তন ঘটে, অর্থাৎ ত্বকের মধ্যে ব্রণ বা ফুসকুড়ি দেখা দিতে পারে। তাহলে আমরা শারীরিক বৈশিষ্ট্যকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। নাম্বার 1 হচ্ছে দ্রুত বৃদ্ধি, নাম্বার 2 হচ্ছে যৌন বৈশিষ্ট্য প্রকাশ, নাম্বার 3 হচ্ছে ত্বকের পরিবর্তন। তো বয়ঃসন্ধিকালের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শারীরিক বৈশিষ্ট্য, যেটিকে আমরা 3টা স্তরে ভাগ করলাম। এরপরে হচ্ছে আমরা দেখব মানসিক ও আচরণগত বৈশিষ্ট্য। মানসিক এবং আচরণগত বৈশিষ্ট্য যেটি এখানে আছে, মানসিক এবং আচরণগত বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বরে আমরা পেয়েছি কি শারীরিক বৈশিষ্ট্য, 2 নম্বরে আমরা পেলাম মানসিক ও আচরণগত বৈশিষ্ট্য। অর্থাৎ এই স্তরে এসে একটা ছেলে বা মেয়ের আচরণগত কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তার মানসিক পরিবর্তন দেখা দেয়, আবেগিক অস্থিরতা তার মধ্যে কাজ করে, অর্থাৎ ইমোশনটা বেশি তার মধ্যে কাজ করে, মেজাজ পরিবর্তন, আবেগ প্রবণতা বৃদ্ধি, আনন্দ দুঃখের দ্রুত আসা যাওয়া। যেমন কোনো ভালো কাজে যেমন সে দ্রুত আনন্দ উপভোগ করতে পারে, তেমনি যদি কোনো দুঃখের কথা আসে বা যদি কোনো দুঃসংবাদ আসে তাহলে সে
দুঃখে কাতর হয়ে পড়ে, অর্থাৎ আবেগটা তার উপরে বিবেকের চেয়ে বেশি প্রাধান্য পায়। অর্থাৎ বয়ঃসন্ধিকালে একজন শিক্ষার্থীর বলবো বা একজন ছেলে বা মেয়ের আনন্দ এবং বেদনা উভয়ই দ্রুত তাকে অ্যাটাক করতে পারে, দ্রুত তার উপরে আবর্তিত হয়, আবেগ প্রবণতা বৃদ্ধি পায় এবং মেজাজ তার পরিবর্তন হয়। এরপরে আমরা যে জিনিসটা দেখছি যে আবেগিক অস্থিরতা তার মধ্যে দেখা দেয়। এরপর নাম্বার টু হচ্ছে স্বাধীন চেতা মনোভাব। অর্থাৎ এই বয়সে শিক্ষার্থীরা, যেহেতু আমরা শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি, এজন্য আমরা শিক্ষার্থী হিসেবে নিজেদের এখানে উপস্থাপন করব। স্বাধীন চেতা মনোভাব তাদের ভিতরে জাগ্রত হয়, বড়দের আদেশ মানতে অনীহা, নিজের মতো চলতে চাওয়া, নিজস্ব পছন্দ অপছন্দের উপরে জোর দেওয়া, এই ধরনের প্রবণতা, এই ধরনের ঝোঁক তাদের মধ্যে বেশি দেখা দেয়। বড়দের আদেশ মানতে তারা অনীহা করে। অর্থাৎ এই বয়সে এসে কোনো শিক্ষার্থী বা কোনো ছেলে মেয়ে চায় না যে অন্যের আদেশে আদিষ্ট হয়ে সে কাজ করবে। অর্থাৎ নিজের মতো করে সে কাজ করতে বেশি পছন্দ করে এই বয়সের শিক্ষার্থীরা। অর্থাৎ স্বাধীন চেতা মনোভাব তার ভিতরে ক্রিয়েট করে। নিজের মতো চলতে চাওয়া, নিজের পছন্দ অপছন্দের উপরে জোর দেওয়া, কোনটা সে গ্রহণ করবে, ইটস অনলি ফর হিমসেলফ, এটা হচ্ছে তার নিজের জন্য। অর্থাৎ সে তার নিজের মতো করে নিজের পছন্দকে সে এখানে গুরুত্ব দেয়। এরপরে আত্মপরিচয় সংকট, আমি কে বা আমার ভবিষ্যৎ কি, এই ধরনের প্রশ্ন মনে আসা, নিজের শরীর ও চেহারা নিয়ে সচেতন হওয়া। অর্থাৎ এই সময়, অর্থাৎ বয়ঃসন্ধিকালে একজন বালক বা বালিকা বলবো না, একজন ছেলে বা মেয়ে, সে নিজের পরিচয়কে বেশি করে তুলে ধরতে চায়। আমি কে, আমার ভবিষ্যৎ কি, এই পরিচয়ের উপরে সে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। আর শরীর ও চেহারা নিয়ে সে খানিকটা সচেতন থাকে এই বয়ঃসন্ধিকালে। নাম্বার ফোর, সামাজিক পরিবর্তন। পরিবার থেকে দূরে সরে বন্ধুদের কাছে বেশি গুরুত্ব দেয়া, বন্ধুদের কাছে বেশি গুরুত্ব দেয়া, সমবয়সীদের মতামতকে প্রাধান্য দেয়া, নতুন সম্পর্ক ভালোবাসার প্রতি আকর্ষণ এই বয়সের মধ্যেই দেখা যায়। অর্থাৎ সামাজিক পরিবর্তন যেটা, পরিবারের থেকে দূরে সরে বন্ধুদের কাছে বেশি গুরুত্ব দেওয়া, অর্থাৎ বন্ধুদের পরামর্শকে বেশি গুরুত্ব দেয় এই বয়সে, সমবয়সীদের মতামতকে প্রাধান্য দেয় তারা এই বয়সে, এবং নতুন সম্পর্ক ভালোবাসার প্রতি তারা আকর্ষিত হয়ে পড়ে। অর্থাৎ সামাজিক পরিবর্তন তাদের মধ্যে দেখা দেয়। এরপর নাম্বার ফাইভ, জ্ঞানীয় বিকাশ। বিমূর্ত চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ মূর্ত জিনিস নয়, বিমূর্ত জিনিসকে মূর্তিতে নিয়ে আসার মতো যে ক্ষমতা, অর্থাৎ ক্রিয়েটিভিটি তাদের মধ্যে জাগ্রত হয়। যুক্তি দিয়ে বিচার করার প্রবণতা বাড়ে, তারা যুক্তি দিয়ে নিজের মতামতকে স্টাবলিশ করতে চেষ্টা করে। তারা কি করে, তাদের ওপিনিয়নকে তারা স্টাবলিশ করে, ট্রাই টু এস্টাবলিশ দেয়ার ওপিনিয়ন ডিপেন্ডিং অন দ্য আর্গুমেন্ট, অন হিজ ওন আর্গুমেন্ট। তার নিজের আর্গুমেন্টের উপরে ভিত্তি করে সে কি করে, তার যুক্তিকে সে আহ যুক্তিকে সে এস্টাবলিশ করার চেষ্টা করে, যুক্তিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, এবং বিমূর্ত চিন্তা করার ক্ষমতা তার মধ্যে বেড়ে ওঠে। তাহলে আমরা দুইটা জিনিস, অর্থাৎ শারীরিক বৈশিষ্ট্য দেখলাম এখানে, মানসিক ও আচরণগত বৈশিষ্ট্যকে আমরা পাঁচটি ভাগে ভাগ করে আলোচনা করলাম। এরপরে হচ্ছে অন্যান্য আরো কিছু বৈশিষ্ট্য তার মধ্যে আছে, যেমন নতুন আগ্রহ, অর্থাৎ নতুন শখ তার ভিতরে জাগ্রত হয়, খেলাধুলা বা সৃজনশীল কাজে আগ্রহ তৈরি হওয়া। সে যেমন খেলতে চায়, তেমনি তার সৃজনশীল কাজের মধ্যে, কাজের উপরে তার আগ্রহটা অত্যন্ত বেড়ে যায়। সো নতুন আগ্রহ তার ভিতরে বেশি বেশি করে জাগ্রত হয় এই বয়ঃসন্ধিকালের মধ্যে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, ঝুঁকিপূর্ণ আচরণ। কিছু ক্ষেত্রে নতুন কিছু চেষ্টা করতে গিয়ে বা চাপ সামলাতে না পেরে ঝুঁকিপূর্ণ আচরণে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা দিতে পারে। অর্থাৎ এই বয়সে একজন শিক্ষার্থী বা একজন ছেলে বা মেয়ে, সে ঝুঁকিপূর্ণ কাজ করতে আহ সে কাজ করার মানে যোগ্যতা এবং ক্ষমতা সে অর্জন করতে পারে। অর্থাৎ নতুন কিছু যখন সে আবিষ্কার করতে চায়, তখন পারিপার্শ্বিক কিছু চাপ তার উপরে অর্পিত হয়, এবং সেই চাপকে সামলাতে না পেরে ঝুঁকিপূর্ণ আচরণে সে জড়িয়ে পড়ার প্রবণতা তার মধ্যে দেখা দেয়। তো আমরা প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করলাম, মাধ্যমিক শিক্ষার আজ রচনামূলক প্রশ্নের দ্বিতীয় ক্লাস আমরা করছি। প্রথম দিন দুইটা প্রশ্নের উপরে কথা বলেছি, আজকে আমরা আরো দুইটা প্রশ্নের উপরে
আলোচনা করব। তার মধ্যে একটি প্রশ্ন আমরা আলোচনা করলাম, সেটি হচ্ছে বয়ঃসন্ধিকাল কি, বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। নাম্বার 2, বয়ঃসন্ধিকালের সমস্যা সমাধানে শিক্ষকের ভূমিকা বর্ণনা করুন। বয়ঃসন্ধিকালের সমস্যা সমাধানে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। বয়ঃসন্ধিকালের সমস্যা সমাধানে শিক্ষকের ভূমিকা হলো একজন পথ প্রদর্শক তিনি, সহায়কের, পথ প্রদর্শক ও সহায়কের। যেখানে শিক্ষক শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যেমন সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধান, নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের আবেগ অনুভূতি বুঝতে ও সঠিকভাবে প্রকাশ করতে সাহায্য করে। এটি ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব গঠনে সহায়তা করেন, যা তাদের আত্মবিশ্বাস ও সামাজিক বিকাশে অপরিহার্য। অর্থাৎ একজন শিক্ষার্থী হবেন একজন মাঝি বা একজন কান্ডারি বা একজন পথপ্রদর্শক বা একজন ড্রাইভার বা একজন পাইলট, যাই বলি না কেন। অর্থাৎ শিক্ষার্থীরা এই বয়সে ভিন্নমুখী চিন্তা, ভিন্নমুখী কাজ, ভিন্নমুখী আচরণ, ভিন্নমুখী পরিবর্তন তাদের ভিতরে দেখা যেতে পারে, যেটি সমাজের জন্য আদৌ কাঙ্ক্ষিত নাও হতে পারে। এজন্য একজন শিক্ষকের কাজ হবে তার আচরণকে যেমনি পরিবর্তন করা, বুঝিয়ে হোক বা যেভাবে হোক তার আচরণের উপরে প্রভাব বিস্তার করে তার সর্বতোমুখী আচরণকে সুসংহত এবং সমাজের জন্য কাঙ্ক্ষিত ও উপকারী আচরণের দিকে রূপান্তরিত করার জন্যই তাকে শারীরিক, মানসিক, আর্থিক, আবেগিক ও আর্থিক সহায়তা প্রদান করা একজন শিক্ষকের অন্যতম প্রধান কাজ, যাতে করে একজন শিক্ষার্থী একটি ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব গঠন করে নিজেকে সমাজের একজন সক্রিয় সদস্য হিসেবে উপস্থাপন করতে পারে। অর্থাৎ সমাজের সাথে, পরিবেশের সাথে, পরিবারের সাথে, সহপাঠীদের সাথে, সকলের সাথে ভারসাম্যপূর্ণ একটি আহ আচরণ সে নিজের ভিতরে ক্রিয়েট করতে পারবে। আর এই ভারসাম্যপূর্ণ আচরণ ক্রিয়েট করার জন্য যা যা প্রয়োজন, যে যে নির্দেশনা প্রয়োজন, তার সবকিছু একজন শিক্ষকই প্রদান করবেন শিক্ষার্থীকে। অর্থাৎ বয়ঃসন্ধিকালে যেহেতু এটি চূড়ান্ত রূপ ধারণ করে, সে কারণে এই বয়ঃসন্ধিকালে একজন শিক্ষক শিক্ষার্থীকে তার সর্বতোমুখী বিকাশে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন। এরপর শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা, কি কি ভূমিকা সে পালন করবে এই বয়ঃসন্ধিকালে। বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীদের জন্য একজন শিক্ষক কি কি ভূমিকা পালন করবে। তো শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো, এক এক নম্বর হচ্ছে সচেতনতা বৃদ্ধি ও জ্ঞান প্রদান। একজন শিক্ষকের অন্যতম প্রধান কাজ হচ্ছে সার্ভ দা সার্ভ টু দ্য স্টুডেন্টকে সার্ভ করা, অর্থাৎ শিক্ষা সার্ভ করা, অর্থাৎ এডুকেশন, শিক্ষা দান করাই হচ্ছে শিক্ষকের অন্যতম প্রধান কাজ। শিক্ষা দান করলে হবে না, পাশাপাশি তার সচেতনতা বৃদ্ধি করতে হবে, কনসাসনেস ক্রিয়েট করতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। অ্যাওয়ারনেস, সচেতনতা ক্রিয়েট করতে পারলে একজন শিক্ষার্থী নিজেকে স্বাবলম্বী শিক্ষার্থী হিসেবে সমাজকে উপহার দিতে পারবে। আর যদি সচেতনতা তার ভিতরে জাগ্রত না হয়, তাহলে সে কিন্তু অসচেতনতা বশত সে সমাজের ক্ষতি সাধন হয় এমন ধরনের কাজের সাথে সে সম্পৃক্ত হতে পারে। সঙ্গত কারণে সমাজের জন্য উপকারী, পরিবারের জন্য উপকারী, ব্যক্তির জন্য উপকারী, রাষ্ট্রের জন্য উপকারী, এমনকি আন্তর্জাতিক অঙ্গ নেতিবাচক প্রভাব ফেলবে এরকম ধরনের কিছু কাজ একজন শিক্ষার্থীর ভিতরে সম্পৃক্ত হলে ওই শিক্ষার্থী যেমনি পারিবারিকভাবে সম্মানিত হবে, তেমনি তার দ্বারা একটি জাতি, একটি দেশ ও সম্মান অর্জন করবে। সো সচেতনতা বৃদ্ধি এবং জ্ঞান প্রদান হচ্ছে শিক্ষকের অন্যতম প্রধান কাজ। শিক্ষক শুধু জ্ঞান প্রদান করবেন না, ওই জ্ঞানকে যাতে সে শিক্ষার্থী বাস্তব জীবনে কাজে লাগাতে পারে তার ক্ষেত্রগুলো তিনি বলে দেবেন। এটাই হচ্ছে একজন শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব, যে সেই স্টুডেন্টকে শুধু জ্ঞান দানের ভিতরে সীমাবদ্ধ রাখবেন না, বরং তার সচেতনতাকে কিভাবে বৃদ্ধি করা যায়, সে কিভাবে সচেতন হয়ে গড়ে উঠতে পারে, সে কিভাবে সমাজ এবং সভ্যতা সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারে তার মধ্যে, এই ধরনের দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য একজন শিক্ষকের প্রদান করা উচিত তার শিক্ষার্থীদেরকে। এই পরিবর্তনগুলো স্বাভাবিক এবং এর জন্য লজ্জা বা ভয় পাওয়ার কিছু নেই, সে বিষয়ে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে হবে। অর্থাৎ যে পরিবর্তনগুলো একজন শিক্ষার্থীর মধ্যে আসছে বয়ঃসন্ধিকালের জন্য, এই পরিবর্তনগুলোর সাথে যাতে সে খাপ খাবে বা তাল মিলিয়ে চলতে পারে,
এই বিষয়ে তাকে মোটিভেশন দিতে হবে, তাকে বোঝাতে হবে যে এই ধরনের পরিবর্তন এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া, যা ইতিপূর্বে মানুষের মধ্যে সংঘটিত হয়েছিল, যা আমাদের ভিতরে সংঘটিত হয়েছে, তোমাদের ভিতরে হচ্ছে, এবং তোমাদের যারা ছোট রয়েছে তাদেরও ভিতরে একদিন এই পরিবর্তনগুলো সংঘটিত হবে। সঙ্গত কারণে এই পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে মেনে নেওয়ার যে আহ মেনে নেওয়ার যে মননশীলতা বা মন এবং মানসিকতা, তাদেরকে তৈরি করার ক্ষেত্রে দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য প্রদান করতে হবে। এর জন্য লজ্জা বা ভয় পাওয়ার কিছু নেই, এই বিষয়টা তাদেরকে নিশ্চিত করতে হবে। সে বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করাই হচ্ছে একজন শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব বলে আমি মনে করি। নাম্বার 2, মানসিক ও সামাজিক সহায়তা, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল সাপোর্ট। ইমোশনাল অ্যান্ড সোশ্যাল সাপোর্ট, মানসিক ও সামাজিক সহায়তা। একটি নিরাপদ ও সহায়ক শ্রেণীকক্ষ পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রকাশ করতে ভয় পাবে না। মানসিক এবং সামাজিক সহায়তা প্রদান করবে শিক্ষক। শিক্ষকের কাজ হচ্ছে বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীদেরকে মানসিক যেমন সাপোর্ট দিবে, তেমনি সামাজিক সহায়তাও প্রদান করবে। ইমোশনাল অ্যান্ড সোশ্যাল সাপোর্ট একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে দেবে। একটি নিরাপদ ও সহায়ক শ্রেণীকক্ষ পরিবেশ তৈরি করা হচ্ছে শিক্ষকের অন্যতম প্রধান কাজ, যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রকাশ করতে ভয় পাবে না। নিঃসংকোচে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে একজন শিক্ষার্থী শিক্ষকের কাছে প্রশ্ন করবে এবং শিক্ষক সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর প্রদান করবে। যদি শিক্ষকের ওই সংশ্লিষ্ট প্রশ্নের উপরে দখল কম থাকে, বা যদি সংশ্লিষ্ট প্রশ্নের সঠিক উত্তর জানা না থাকে, তাহলে শিক্ষক মহোদয় কি করবেন, পরবর্তী ক্লাসে তিনি স্টাডি করার মধ্য দিয়ে ওই প্রশ্নের যথার্থ উত্তর প্রদান করার চেষ্টা করবেন এবং শিক্ষার্থীদেরকে অভয় দান করবেন যে তারা এই বিষয়ে সুনিশ্চিত কোনো পরামর্শ শিক্ষকের কাছ থেকে পাবেন এই মর্মে। তো শ্রেণীকক্ষটা এমন হবে যেখানে একজন শিক্ষার্থী যেন কোনো অবস্থাতে নিজেকে প্রকাশ করতে ভয় না পায়, নিজে প্রশ্ন করতে যেন প্রশ্ন করতে যেন অনীহা তার মধ্যে না থাকে, প্রশ্ন করতে যেন ভয় ভীতি তার উপরে না বর্তায়, এরকম ধরনের শ্রেণীকক্ষ উপহার দিতে হবে একজন শিক্ষকের। নাম্বার 2, তাদের আবেগ অনুভূতি, রাগ, হতাশা, আনন্দ চিহ্নিত করতে এবং তা স্বাস্থ্যকর উপায়ে প্রকাশ করতে শেখা। যেমন একজন শিক্ষার্থীর আচরণ এক এক রকম, একজন শিক্ষার্থী বেশি রাগী, একজন শিক্ষার্থী অতিমাত্রায় হতাশ হয়, অর্থাৎ অল্পতে হতাশ হয়ে যায়, আবার অতি আনন্দিত অতি উৎসাহী কিছু শিক্ষার্থী এর ভিতরে থাকে। যেমন হতাশা নিয়ে তারা কাজ করে, তেমনি আনন্দে আত্মহারা হয় এমন কিছু শিক্ষার্থী থাকে। আবার রাগ কারো কারোর মধ্যে অনেক বেশি। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে চিহ্নিত করতে হবে যে কাদের রাগ বেশি, কাদের হতাশা বেশি কাজ করে তাদের মধ্যে, কাদের ভিতরে আনন্দ বেশি, দ্রুত গতিতে আনন্দটা বিস্তার করে। এই ধরনের শিক্ষার্থীদেরকে চিহ্নিত করে তাদের সাথে মানে চিহ্নিত করে তাদের সাথে সেমুখী আচরণ করে, অর্থাৎ যথার্থ আচরণের মধ্য দিয়ে তাদেরকে আহ তাদেরকে শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ কার্যক্রমের সাথে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে একজন যোগ্য শিক্ষার্থী হিসেবে উপহার দেওয়ার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করাই হচ্ছে একজন শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব। এরপর সমস্যা, একজন শিক্ষার্থী তার জীবনে ভিন্ন ভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এই ভিন্ন ভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন সমস্যার সম্মুখীন হলে যেন একজন শিক্ষার্থী পিছিয়ে না যায়, ভেঙে না পড়ে, ওই শিক্ষার্থীকে উৎসাহের মাধ্যমে উৎসাহিত করে, প্রয়োজনে ব্যক্তিগত কাউন্সিলিং এর ব্যবস্থা করে শিক্ষার্থীকে এগিয়ে আনতে হবে এবং তার সমস্যাকে শনাক্ত করে সুনির্দিষ্ট সমাধানের পথ পাতলে দিতে হবে, যাতে শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী সময়ে উক্ত সমস্যার সমাধানের পথ সে খুঁজে পায়। নাম্বার 3, জীবন দক্ষতা বিকাশ। তাহলে নাম্বার 1 আমরা কি পড়লাম, সচেতনতা বৃদ্ধি ও জ্ঞান প্রদান, এটা করবে একজন শিক্ষক। নাম্বার 2তে মানসিক ও সামাজিক সহায়তা প্রদান। নাম্বার 3, জীবন দক্ষতা বিকাশ, অর্থাৎ লাইফ স্কিল ডেভেলপমেন্ট যেটা করা হয়। লাইফ স্কিল ডেভেলপমেন্টটা ডিপেন্ড করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, অর্থাৎ আপনি কি হবেন, আপনি কি করতে যাচ্ছেন, এই সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব কিন্তু আপনার। আপনি নিজেই দায়িত্ব নেবেন যে আপনি কি করতে যাচ্ছেন, কি করবেন এবং এর ফলটা কি। যদি আপনি ইতস্তত বোধ করেন, যদি আপনি দ্বিধাদ্বন্দ্বে থাকেন
যে আপনি কি করবেন তা বুঝতে পারছেন না, তাহলে আপনাকে এই ব্যাপারে আপনার সিনিয়রদের সহযোগিতা প্রদান করতে হবে। আপনার শিক্ষকের সহযোগিতা আপনি প্রদান নিতে পারেন, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং যোগাযোগের মধ্যে জীবনমুখী দক্ষতাগুলোকে শেখানো। নাম্বার টু হচ্ছে তাদের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করা। আত্মমর্যাদা অর্থাৎ ব্যক্তির মর্যাদা রয়েছে, এই আত্মবিশ্বাসটা তাদের ভিতরে জাগ্রত করতে হবে যে প্রত্যেকের জায়গায় হচ্ছে মর্যাদাবান, কেউ অবমূল্যায়নের সুযোগ কার মধ্যে থাকবে না, অবমূল্যায়ন কেউ করতে পারবে না। এই আত্মবিশ্বাসটা ক্রিয়েট করতে হবে তার মধ্যে, ক্রিয়েট করতে যে স্বল্পতা রয়েছে সেই স্বল্পতাকে কাটিয়ে তুলে একজন শিক্ষকের কাজ হবে তাকে সর্বাত্মক সহযোগিতার মধ্য দিয়েই আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বাড়াতে হবে। নাম্বার ফোর, পরামর্শদাতা ও পথ প্রদর্শক। শিক্ষার্থীরা যেন ভুল পথে চালিত না হয়। একজন শিক্ষক কি করবে? সে পরামর্শদাতা থাকবে, পরামর্শ দিবে সবসময় ভালো কাজের পরামর্শ। ভুল পথ থেকে তাকে সরিয়ে নিয়ে এসে সঠিক পথে পরিচালিত করার জন্য যে যে নির্দেশনা প্রয়োজন তা সব কিছুই একজন শিক্ষক প্রদান করবে। শিক্ষার্থীরা যেন ভুল পথে চালিত না হয়, যেমন ধূমপান, খারাপ সঙ্গ ইত্যাদি, সেদিকে নজর রাখা এবং সঠিক পথে পরিচালিত করা একজন শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব। নাম্বার টু, বন্ধুত্ব, চাপ মোকাবেলা এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণে সহায়তা করা। নাম্বার ফাইভ, অভিভাবক স্কুলের সংযোগ, প্যারেন্ট স্কুল কানেকশন। তো অভিভাবকদের সাথে যোগাযোগ রাখা এবং শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করা, যাতে তারা ও বাড়িতে সহায়তা করতে পারে। অর্থাৎ অভিভাবকদের সাথে যোগাযোগ রাখা একজন শিক্ষকের অন্যতম প্রধান কাজ হবে। শিক্ষার্থীর সর্বতোমুখী বিকাশ সাধনের লক্ষ্যে অবশ্যই অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের ভূমিকা ছাড়া একজন শিক্ষার্থীর সর্বতোমুখী প্রতিভা বিকাশ কোনো অবস্থাতে সম্ভব নয়। কারণ একজন শিক্ষার্থী একটা দিনের স্বল্প সময় বিদ্যালয়ে অবস্থান করে এবং তার জীবনের অধিকাংশ সময় সে বাড়িতে কাটায়। সঙ্গত কারণে বিদ্যালয়ে যে জিনিসটা শিক্ষা দেওয়া হয়েছে, এই শিক্ষণীয় বিষয়কে পরিচর্যা, পরিশীলন, পরিমার্জন, পরিশোধন এবং অভিযোজন করবে অভিভাবক। এই জন্যে একজন শিক্ষকের কাজ হবে অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা এবং শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তনগুলো নিয়ে তাদের সাথে আলোচনা ও পর্যালোচনার মধ্য দিয়ে দিক নির্দেশনাপূর্ণ তথ্য উপহার দেয়া, যাতে অভিভাবকরা সেই তথ্যকে কাজে লাগিয়ে বাড়িতে শিক্ষার্থীদের সর্বতোমুখী প্রতিভা বিকাশে সহায়তা করতে পারেন। এরপর বিষয়বস্তুর সাথে সংবেদনশীলতা, এটি হচ্ছে আর একটা বিষয়, বিষয়বস্তুর সাথে সংবেদনশীলতা, সাবজেক্ট সেন্সিটিভিটি যেটাকে বলা হয়। ভাষা, সাহিত্য, ইতিহাস, দর্শনের মতো বিষয়গুলো পড়ানোর সময় বয়ঃসন্ধিকালের সংবেদনশীল বিষয়গুলো সচেতনভাবে আলোচনায় আনা যেতে পারে বা আনতে হবে। যখন আপনি ভাষা পড়াবেন, সাহিত্য পড়াবেন, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ফার্সি যেই সাহিত্য হোক না কেন, যখন আপনি ইতিহাস আলোচনা করবেন, ইতিহাসের বিভিন্ন তথ্য এখানে সংযোজন করবেন। এরপরে দর্শনের মতো বিষয় যখন আপনি আলোচনা করবেন, তখন এই বিষয়গুলো পড়ানোর সময় আপনাকে কি করতে হবে? বয়ঃসন্ধিকালের যে সংবেদনশীল পরিবর্তনগুলো রয়েছে, বয়ঃসন্ধিকালের সংবেদনশীল বিষয়গুলো যেখানে রয়েছে, এই বিষয়গুলো সচেতনভাবে আলোচনায় নিয়ে আসতে হবে এবং এই বিষয়গুলো মুক্ত আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় নিয়ে এসে শিক্ষার্থীদের মধ্যে সম্পৃক্ত করতে হবে, যাতে করে শিক্ষার্থীরা এই বয়ঃসন্ধিকালের বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন হয় এবং তারা নির্দ্বিধায়, নিঃসংকোচে এবং স্বাভাবিক মনে তারা এই বিষয়গুলোর সাথে নিজেদের সম্পৃক্ততা তৈরি করতে পারে। সংক্ষেপে, শিক্ষক শুধু পাঠদান করেন না। সংক্ষেপে আমরা বলতে পারি যে শিক্ষক শুধুমাত্র পাঠদান করবেন না, তিনি এই নাজুক সময়ে শিক্ষার্থীদের মানসিক, সামাজিক, চারিত্রিক বিকাশে একজন নির্ভরযোগ্য অভিভাবকের ভূমিকা পালন করবে। এটাই হচ্ছে জাতির কাছে শিক্ষকের কাছে যা একটি জাতির প্রত্যাশা বা আশা। অর্থাৎ শিক্ষক শুধু পাঠদানের ভিতরে নিজেকে সম্পৃক্ত রাখবেন না, পাঠদানের ভিতরে এই গণ্ডির মধ্যে নিজেকে নিজেকে গণ্ডিবদ্ধ রাখবেন না, বরং তিনি হবেন যেমনি একজন অভিভাবক, তেমনি একজন শিক্ষক, তেমনি একজন পথ নির্দেশক, তেমনি একজন নির্দেশনা প্রদানকারী ব্যক্তিত্ব। সঙ্গত কারণে একজন শিক্ষককে
এই জন্য সর্বশেষে আমরা কথা বলতে পারি, একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী শুধু শিক্ষণীয় বিষয়কে অনুসরণ করবেন না, শিক্ষণীয় বিষয়কে স্টাডি করবেন না, বরং একজন শিক্ষককে স্টাডি করবেন। যদি একজন শিক্ষার্থী তার শিক্ষককে স্টাডি করার মধ্য দিয়েই তার শিক্ষণীয় পরিবেশকে খুঁজে পায়, তাহলে ওই শিক্ষক যেমনি আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে উপস্থাপন করবে, তেমনি তার শিক্ষাদান প্রক্রিয়া অত্যন্ত গ্রহণযোগ্য এবং কাঙ্ক্ষিত হবে। যে শিক্ষাদান প্রক্রিয়ার মাধ্যমে একজন শিক্ষার্থী যেমন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে এবং রাষ্ট্রীয় অঙ্গন তথা আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে একজন প্রতিষ্ঠিত সদস্য হিসেবে উপহার দিতে পারবে, এবং জাতি তার কাছে যে আশা এবং প্রত্যাশা রাখে, এই আশা এবং প্রত্যাশাকে পূরণে তিনি হবেন বদ্ধপরিকর। যদি না শিক্ষক হন সচেতন এবং সচেতন যদি না শিক্ষক হন সচেতন। তো আজকে আমরা ক্লাসে আলোচনা করলাম দুইটি প্রশ্নের উপরে, যে প্রশ্ন দুটো বয়ঃসন্ধিকালের সাথে সম্পৃক্ত। আশা করা যায় এই দুটো প্রশ্ন থেকে দুইটি অথবা একটি প্রশ্ন আমরা আমাদের পরীক্ষায়, মানে ফাইনাল পরীক্ষায় পেয়ে যাব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানে আমরা শেষ করছি ক্লাস। আগামী দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।